নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, আজকেও নিফটিতে উত্থান হলো, আজকেও সেন্সেক্সে উত্থান হলো, কিন্তু কোথাও না কোথাও একবারের জন্য কি আপনাদের মনে হচ্ছে না যে নিফটিতে উত্থান বা সেন্সেক্সে উত্থান বা মাঝে মধ্যে বিভিন্ন ইন্ডেক্সে যে উত্থানগুলো হচ্ছে, কোথাও না কোথাও মুভমেন্টটা খুব একটা স্পন্টেনিয়াস হচ্ছে না, অর্থাৎ কোথাও না কোথাও একটা বাঁধো বাঁধো ভাব কিন্তু কাজ করছে এবং প্রত্যেক দিন কোনো না কোনো সেক্টর তারা পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। একদিন ব্যাটারি সেক্টর পারফর্ম করলো বিগত দুদিনের মধ্যে, আজকে সেমিকন্ডাক্টর সেক্টর পারফর্ম করলো, মাঝে মধ্যে মেটাল পারফরমেন্স দেখাচ্ছে, রিয়েল এস্টেট পারফরমেন্স দেখাচ্ছে, কিন্তু সার্বিকভাবে আমরা যে স্বতঃস্ফূর্ততা আমরা প্রত্যাশা করি শেয়ার বাজার থেকে, যে বিশেষ করে যখন র্যালি হয়, সেটা কিন্তু মিসিং। আজকের এমন একটি সেক্টরের কথা বলবো যেটা বিগত 3 বছরে মানুষের জন্য অসম্ভব পরিমাণ সম্পদ সৃষ্টি করে দিয়েছে এবং এই সেক্টরটি আজকে দারুণভাবে পতনমুখী ছিল এবং প্রায় প্রত্যেকটি কোম্পানিতে দুর্দান্ত পতন এসেছে বলা যেতে পারে। অথচ এই সেক্টরটি খুব স্বচ্ছন্দে নিফটির রিটার্ন বলুন, সেন্সেক্সের রিটার্ন বলুন, জুনিয়র নিফটির রিটার্ন বলুন বা অন্যান্য সেক্টরের রিটার্ন বলুন, তাদের থেকে ফার ফার বেটার পারফরমেন্স দিয়েছে। হ্যাঁ, এটাকে ডেফিনেটলি ক্যাপিটাল গুডসের অন্তর্গত বলতে পারেন, কারণ ক্যাপিটাল গুডসের আন্ডারে এই ধরনের স্টকসগুলো আসে। এটাকে যদি আমরা সাবসেক্টর হিসাবে দেখি তাহলে বোধহয় বেটার হবে। এই সাবসেক্টরটিকে বলা যেতে পারে ইলেকট্রিক ইকুইপমেন্ট সেক্টর। আজকের সমস্ত প্রায় স্টকসগুলোতে বড় পতন এসেছে, কোনোটাতে 6%, কোনোটাতে 8%, কোনোটাতে 4.5%, এবং এরা কিন্তু বেশ নামি দামি কোম্পানি, এর মধ্যে অনেকগুলো লার্জ ক্যাপ কোম্পানিজও রয়েছে। আসুন আজকের কারণটা বোঝার চেষ্টা করি, ঠিক কী কারণে পতন হলো এই স্টকসগুলোতে। প্রথম, ক্রম্পটন গ্রিপস পাওয়ার 6.97% পতন, হিতাচি এনার্জি 8.1% পতন, জিই ভার্নোভা 8.74% পতন। এছাড়া থার্ম্যাক্স বা ভেল, সেখানেও কিন্তু 6 থেকে প্রায় 4.5% পতন এসেছে। যদি স্মল ক্যাপ কোম্পানিজগুলো ধরেন, সেখানে জি পাওয়ার ইন্ডিয়া, টিডি পাওয়ার সিস্টেমসের মতন কোম্পানিও কিন্তু 5 থেকে 6% কাছাকাছি পতন দেখে ফেলেছে। কি ঘটেছে এটা নিয়ে আজকে আলোচনা, এবং এর সঙ্গে এটাও বুঝে নেওয়া দরকার, যদি একটি কোম্পানির স্টক অত্যাধিক হাই প্রাইস টু আর্নিংস পার শেয়ার পার শেয়ার যদি রেশিওতে ট্রেড করে, সাবধানতা কিন্তু সবসময় অবলম্বন করা উচিত। কিভাবে মেজার করব যে একটি কোম্পানির প্রাইস টু আর্নিংস পার শেয়ার রেশিও বেশি? তাকে বুঝতে গেলে অবশ্যই যে সেক্টরটিতে সে বিলং করে বা যে ইন্ডাস্ট্রিতে সে বিলং করে, তার যে সেক্টরাল পি বা ইন্ডাস্ট্রি পি, তার সঙ্গে মেজার করতে হবে বিগত 1 বছর, বিগত 3 বছর, যাই বলুন না কেন। এবং এই ক্ষেত্রে যদি ইলেকট্রিক ইকুইপমেন্টসের কথা বলি, তাদের সেক্টরাল পি তুলনায় প্রত্যেকটা শেয়ার হয় 2 গুণ বা 3 গুণ হায়ার পিইতে ট্রেড করছিল। খুব স্বাভাবিকভাবে অকস্মাৎ যখন আঘাত এলো, তখন এই স্টকসগুলোতে হুড়মুড়িয়ে পতন এলো বলা যেতে পারে। এবং আজকে এমন কোনো ফ্যাক্টর ছিল না যেটা ভারতবর্ষের বিপক্ষে গিয়েছে। যেমন ক্রুড অয়েল আজকের $68 আশপাশে ট্রেড করছিল, ব্রেন্ট ক্রুড প্রায় $71.5 প্রতি ব্যারেল ট্রেড করছিল। আজকে সোনার দাম বেড়েছে প্রায় 1.35%, রুপো প্রায় 2%-এর উপর র্যালি করেছে, এবং বিগত কয়েকদিন ধরে সোনা এবং রুপোর দাম ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। আজকের ইউএস ডলার ইন্ডেক্স কিছুটা সফট ছিল, 101-এর নিচে নেমে রয়েছে। কেন এই ইলেকট্রিক ইকুইপমেন্ট স্টকসগুলোতে পতন এসেছে? ভারত সরকার তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ভারতীয় মার্কেটকে আরেকটু খুলে দেবেন বিদেশি বিনিয়োগের জন্য। এই জন্যে 4টি কোম্পানি এবং তারা চাইনিজ কোম্পানি, তারা অনুমতি পেয়েছে বা পেতে চলেছে ভারতবর্ষে তারা বিভিন্ন ধরনের ইলেকট্রিক ইকুইপমেন্টস তৈরি করবে, এবং তার ফলে ভারতবর্ষে যেটা দাঁড়াবে যে এক্সিস্টিং যে ভারতীয় কোম্পানিগুলো ছিল, তারা দারুণ কম্পিটিশনের মুখে পড়তে চলেছে।
প্রশ্নটা হচ্ছে কেন কম্পিটিশনের মুখে পড়তে চলেছে? তার কারণটা হচ্ছে এই যে চাইনিজ ম্যানুফ্যাকচারার্সরা, তাদেরকে ইউজুয়ালি বলা হয় লো কস্ট ম্যানুফ্যাকচারার্স, এদেরকে বিডিং করার অনুমতি দেয়া হবে। অর্থাৎ চীনের সঙ্গে সম্পর্ক ভারত সরকার এখন সম্পর্কটা সহজতর করার চেষ্টা করেছে। বর্ডার টেনশন ইতিমধ্যে বেশ খানিকটা কমেছে, আর আমেরিকার যে ভাবভঙ্গি অর্থাৎ দাদাগিরি, সেটাও কমাবার জন্যে চায়নার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য করাটাও প্রয়োজন হয়ে পড়েছে ভারতবর্ষকে। অর্থাৎ ভারতবর্ষ এই মুহূর্তে যেটা করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে। তুমি যদি আমার উপর অতিরিক্ত দাদাগিরি ফলাবার চেষ্টা করো, সেক্ষেত্রে আমি যেটা করব, আমি অন্যান্য দেশকে সুযোগ দেব। এবং এক্ষেত্রে 4টি চাইনিজ কোম্পানি তারা আলোচনায় চলে এসেছে। একটা হচ্ছে TBEA এনার্জি, একটা হচ্ছে ন্যানজিং ইলেকট্রিক ইন্ডিয়া, একটা হচ্ছে নিউ নর্থ ইস্ট ইলেকট্রিক ইন্ডিয়া এবং তাইকাই ইলেকট্রিক ইন্ডিয়া। এদেরকে বিভিন্ন সরকারি টেন্ডারে পার্টিসিপেট করার অনুমতি দেয়া হবে। এটা অর্ডার এসেছে মিনিস্ট্রি অফ ফিন্যান্স থেকে। অর্থাৎ সরকার একেবারে কোমর বেঁধে লেগেছেন যাতে ভারতীয় মার্কেটকে ওপেন করা মানে সহজতর হয়। এই কোম্পানিসগুলো খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষে যদি বিনিয়োগ করা শুরু করে, সেক্ষেত্রে যেটা দাঁড়াবে যে বিদেশি ডলার্স ভারতবর্ষে ঢুকতে শুরু করবে, আমাদের ফরেক্স গেইন হবে, ফরেক্স রিজার্ভস বৃদ্ধি হবে, যেটা ভারতবর্ষের মতন দেশের পক্ষে অত্যন্ত জরুরি। তার কারণ আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছিলাম যে ইরান আমেরিকার যুদ্ধের ফলে যখন ক্রুড অয়েলের দাম বৃদ্ধি হওয়া শুরু করলো, তখন আমাদের খুব দ্রুত কিন্তু ফরেক্স রিজার্ভস কমতে শুরু করেছিল। এই জন্যে আমাদের মার্কেট যত ওপেন আপ করে দেওয়া সম্ভব হবে, তত কিন্তু বিদেশি বিনিয়োগ ভারতবর্ষতে ঢুকতে শুরু করবে। এবং এরা কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স না, এরা কিন্তু FDI অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিটেড হবে, যারা সরাসরি ভারতে বিনিয়োগ করবে। 5 মাস 6 মাসের জন্য নয়, ডিকেড আফটার ডিকেড বা বহু বছরের জন্য এরা বিনিয়োগ করবে এবং এখানে সত্যি সত্যি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করবে। ঠিক এই কারণে ভারত সরকার অ্যালাউ করছে এবং সেখানে চাইনিজ কোম্পানিগুলোকেও অ্যালাউ করতে শুরু করেছে। অর্থাৎ চায়নার সঙ্গে সম্পর্কটা একটা নর্মালাইজ করার প্রচেষ্টা, এইটুকুনি বলা যেতে পারে। এবং তারা কী ধরনের কম্পোনেন্টস তৈরি করবে? তারা যে কম্পোনেন্টস তৈরি করবে তার মধ্যে রয়েছে এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সফর্মার্স, ছোট ছোট জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমস, ইনসুলেটর। কিসের জন্য? হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট প্রজেক্টসের জন্য এরা ইনসুলেটার্স তৈরি করবে। এই কোম্পানিগুলোর কিন্তু কাজ এই হবে এই ধরনের ইকুইপমেন্টস, ইলেকট্রিক ইকুইপমেন্টস তৈরি করা। এর ফলে বিশেষজ্ঞরা যেটা আশঙ্কা করছেন যে ভারতবর্ষে এক্সিস্টিং যে ইন্ডিয়ান গ্রিড ইকুইপমেন্ট যারা তৈরি করে, তাদেরকে একটা স্টিফ কম্পিটিশন দেবে। এবং তার মধ্যে যে কোম্পানিসগুলোর নাম বললাম, তারা কিন্তু মেজর কম্পিটিটার্স ভারতবর্ষে যারা এই ধরনের ইলেকট্রিক ইকুইপমেন্টস তৈরি করে। এবার দ্বিতীয় প্রশ্ন, ভারত সরকার কেন এই চাইনিজ কোম্পানিগুলোকে অ্যালাউ করছে? তার কারণ আমাদের যে শিক্ষাটা আমরা সম্প্রতিকালে পেলাম ইরান এবং আমেরিকার যুদ্ধের মাধ্যমে, যে ক্রুড অয়েল, অত্যাধিক ক্রুড অয়েল ডিপেন্ডেন্স আমাদের ভারতীয় অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং আমরা যত তাড়াতাড়ি গ্রিড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারবো গোটা দেশ জুড়ে, যত বেশি রিনিউয়েবল এনার্জি সোর্সকে গ্রিডের সঙ্গে কানেক্ট করে বিভিন্ন উপভোক্তার কাছে পৌঁছে দিতে পারবো, তত ভারতবর্ষ এনার্জি সাফিসিয়েন্ট হবে, তত ভারতবর্ষ কিন্তু এনার্জি সিকিউরিটি ক্রাইসিস থেকে মুক্ত হবে। এই কারণে কিন্তু এই আমাদের মার্কেটকে ওপেন আপ করে দেওয়া। খুব স্বাভাবিকভাবে কম্পিটিশন যখন কম ছিল, এই যে কোম্পানিসগুলো ছিল তারা অস্বাভাবিক বেশি সম্পদ সৃষ্টি করে দিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার চলে আসি যে কোম্পানিসগুলোতে পতন যেটা হয়েছে, সেটা কিন্তু অস্বাভাবিক না। অর্থাৎ পতন আজ নাহলে কালকে হতো। মার্কেট একটা অজুহাত খুঁজছিল এই ধরনের শেয়ারসগুলোতে বিক্রি বাটা করার, আজকে সেই সুযোগ পেয়েছে। মার্কেটে বিনিয়োগকারীরা প্রাণ খুলে, ট্রেডাররা প্রাণ খুলে তারা বিক্রি বাটা করেছেন। এবং অত্যাধিক হাই পি রেশিও, কোনোটা 140, কোনোটা 100, কোনোটা 96 প্রাইস টু আর্নিংস রেশিও। খুব সহজ ভাষায় যদি প্রাইস টু আর্নিংস রেশিও বলেন, এর মানে হচ্ছে যে এই বর্তমানে একটি কোম্পানি যদি 1 টাকা রোজগার করে, তার যদি তার রোজগার দ্বিগুণ করতে হয়, মানে প্রফিট আফটার ট্যাক্স দ্বিগুণ করতে হয়, সেটার সময় লাগবে কোনোটার ক্ষেত্রে, কোনো কোম্পানির ক্ষেত্রে 96 বছর, কোনো কোম্পানির ক্ষেত্রে 140 বছর। অর্থাৎ হিউজ প্রাইস কোট করছে, প্রচণ্ড চড়া দামে এই ধরনের শেয়ার্স ট্রেড করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এইবার চলে আসি হচ্ছে
কয়েকটা কোম্পানির উদাহরণ, কোনো রিকমেন্ডেশন না। আপার ইন্ডাস্ট্রিজ মাত্র কয়েকদিন আগে তার লাইফ হাই ছুটছিল, এক মাসে প্রায় 44% বেশি রিটার্ন, 3 বছরে 300% কাছাকাছি রিটার্ন দিয়েছে আপার ইন্ডাস্ট্রিজ। বিগত কয়েকদিন ধরে দারুণ কারেকশন চলছে, আজকেরও 6% বেশি কারেকশন, এবং বিগত বেশ কয়েকদিন কারেকশন হওয়া সত্ত্বেও 20%, তার লাইফ হাই থেকে 20% বেশি কারেকশন হওয়া সত্ত্বেও খেয়াল করে দেখুন তার পিই এখনও 58-র ওপর, অর্থাৎ ভেরি হাই। 2 নম্বর জি ভার্নোভা টিডি, এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, আজকের 9.9% পতন। 9.9% পতন হওয়ার পরেও তার প্রাইস টু আর্নিংস পার শেয়ার 91.37, ভেরি হাই তার এক্সিস্টিং যদি ইন্ডাস্ট্রি পি দেখেন তার তুলনায়। 1 বছরে 87% রিটার্ন দিয়েছে, কেবলমাত্র এই বছরে 40.5% রিটার্ন দিয়েছে। 3 বছরে কত রিটার্ন দিয়েছে জানলে চমকে যাবেন, 1889.83%। মানে কি জানেন? মানে হচ্ছে প্রায় 19 গুণ রিটার্ন, 3 বছরে 19% না 19 গুণ রিটার্ন দিয়েছে জি ভার্নোভা টিডি। আউটস্ট্যান্ডিং ওয়েলথ ক্রিয়েটার বলা যেতে পারে এই কোম্পানিটিকে। এরপর চলে আসছি হিতাচি এনার্জি, আজকের 8.1% পতন হয়ে পি কোথায় দাঁড়িয়েছে জানেন? 140, অর্থাৎ 140 বছর পর হিসেব মতন যদি এই রেটে সে যদি এগোতে থাকে তাহলে 140 বছর পর তার রোজগার দ্বিগুণ হতে পারে। সেটা এই বছর ইয়ার টু ডেট 69.52% রিটার্ন দিয়েছে, 8% পতনের পরেও 3 বছরের রিটার্ন দিয়েছে 646.54%। একটা স্টক থেকে একটা মানুষ আর কত বেশি রিটার্ন এক্সপেক্ট করতে পারে মাত্র 3 বছরে? ক্রম্পটন গ্রিভস পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস সব কিছুতে রয়েছে, সর্বঘাটে বর্তমান কলা বলা যেতে পারে। সেমিকন্ডাক্টর বিজনেসের রয়েছে, পাওয়ার বিজনেসের রয়েছে, আজকে প্রায় 7% পতন, এবং পতনের পরেও তার প্রাইস টু আর্নিংস 116.52, এবং 1 বছরের রিটার্ন 34%। ইয়ার টু ডেট রিটার্ন, অর্থাৎ কেবলমাত্র 2026-এর রিটার্ন প্রায় 38, মানে 37.76%। 3 বছরের রিটার্ন 135.81%, মানে 3 বছরের ডাবলের বেশি। ভেল সরকারি কোম্পানি, আজকে 4.5% পতন, পি এখনো অত্যাধিক হাই 83.39। ইয়ার টু ডেট রিটার্ন কেবলমাত্র 2026-এ 33.33% রিটার্ন দিয়েছে, 3 বছরে 334.43% রিটার্ন দিয়েছে এই সরকারি কোম্পানিটি। সুতরাং বুঝতে পারছেন যে অত্যাধিক হাই পিতে যদি কোনো কোম্পানি কেনেন, সেটা যত ভালোই কোম্পানি হোক না কেন, যদি আকস্মিক কোনো ধরনের খারাপ খবর আসে সেইগুলোতে কিন্তু পতন হতে শুরু করে। সুতরাং খুব ঠান্ডা মাথায়, এবং পি তো কেবলমাত্র একটা প্যারামিটার, এছাড়া তো বহু প্যারামিটার রয়েছে যে কোম্পানিটা এক্সপেন্সিভ কি এক্সপেন্সিভ নয়। এর আগেও বহুবার আলোচনা করেছি, প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও দেখুন, প্রাইস টু বুক ভ্যালু দেখুন, তার অ্যাসেট টার্ন ওভার দেখুন, এই সমস্ত রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল দেখুন, সমস্ত কিছু দেখে আমাদের বুঝতে হবে যে কোম্পানিটা প্রকৃতপক্ষে শেষ ফেয়ার ভ্যালুতে ট্রেড করছে না অত্যন্ত এক্সপেন্সিভ ভ্যালুয়েশনে ট্রেড করছে। যাই হোক, আজকে এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে কোনো আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রেকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট বা কোনো শেয়ারের বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।